প্রতিদিনের মতো আজও আমি চলে এসেছি নতুন একটা ভূতের গল্প নিয়ে। চলো দেরি না করে শুরু করা যাক। হঠাৎ কলিং বেলটা বাজলো খুব আস্তে। বেল বাজানোর ধরন শুনেই বোঝা গেল কেউ অপরিচিত, নিশ্চয়ই ভদ্র বিনীত। তবু অনাদিবাবু অবাক হলেন, এ সময়েই বা কে আসতে পারে। জায়গাটা কলকাতা টালিগঞ্জ এলাকার কুদঘাট। এক সময়ে পরিত্যক্ত ছিল। এখন যত দিন যাচ্ছে ততই লোক বসতি বাড়ছে। তবু এখনও ওখানে এখানে বাঁশঝাড় চড়া জঙ্গল প্রভৃতি আছে। বাইরে থেকে এসে সে সময় অনাদিবাবু বুদ্ধিমানের মতো সামান্য টাকায় বাড়িটা করে ফেলেছিলেন। এখন বেলা দুটো। অনাদিবাবু খেয়ে দিয়ে কাগজ পড়ছিলেন। এমন সময় কলিং বেল বাজলো কিড়িং কিড়িং। অনাদিবাবু উঠে দরজা খুলে প্রথমে কিছুটা অবাক হলেন, তারপর হাসি মুখে অভ্যর্থনা করলেন, আরে আসুন আসুন। সঙ্গে সঙ্গেই স্ত্রীকে ডাকলেন, শুনছ ওগো, দেখে যাও কে এসছে। ভদ্রমহিলাকে হঠাৎ দেখলে ভয় পেতে হয়। কুচকুচে কালো রং, মাথার চুল জট পাকিয়ে গেছে, নাকটা থ্যাবড়া, চোখ দুটো গোল একটু লালচে, পরনে গেরুয়া কাপড়, কাঁচা দিয়ে পরা। হাতের ক্যামিজের ব্যাগটা মাটি থেকে হাদ্র করে অনাদিবাবুদের নমস্কার করে বললেন, তা দেখা করতে এলাম, খুশি তো? অনাদিবাবু এবং তার স্ত্রী দুজনেই নমস্কার করে বললেন, আমাদের সেটা পরম সৌভাগ্য বটে। মাদ্রাজে এই মহিলাটির সঙ্গে অনাদিবাবু আর তার স্ত্রী পরিচয় হয়েছিল বছর তিনেক আগে দক্ষিণ ভারতে। ভদ্রমহিলা দীর্ঘদিন ধরে পেট চর্চা করেন। শুধু পেট চর্চায় নয়, মনোবিকারগ্রস্ত লোকদের ওপর প্রচণ্ড শক্তিতে প্রভাবও বিস্তার করে থাকেন। এর সঙ্গে পরিচিত হয়ে অনাদিবাবুরা মুগ্ধ হয়ে গিয়েছিলেন। ফিরে আসার সময় অনাদিবাবু বলেছিলেন, মাতাজি, কলকাতায় যখন আসবেন আমাদের বাড়িতেই একবার পায়ের ধুলো দেবেন। মাতাজি কথাও দিয়েছিল। গতবার দার্জিলিং যাওয়ার পথে কলকাতায় এসে দেখা করেছিলেন। এবার যাচ্ছে কাশ্মীর পহেলগাঁও, যাওয়ার পথে তাই দেখা করতে এসছেন। দুপুরবেলা বিশ্রামের পর বিকেলে ওরা তিনজন বসে গল্প করছেন। সুভা কলেজ থেকে ফিরল। তাকে দূর থেকে দেখেই মাতাজি কেমন যেন একটা অন্যমনস্ক হয়ে গেলেন। অনাদিবাবু বললেন, আমাদের মেয়ে সুভা, একটি মাত্র মেয়ে। সুভা ভ্রুকুঁচকে মাতাজিকে একবার দেখেই চলে যাচ্ছিল। সুভার মা ডাকলেন, ও কি চলে যাচ্ছ কেন? প্রণাম করো। সেবার সাউথে গিয়ে এর সঙ্গে আলাপ হয়েছিল। সুভা কোনো রকমে প্রণাম করে বিড়ার মুখে দাঁড়িয়ে রইল। মাতাজি যেন কেমন একটা ভাবে সুভাকে দেখছিলেন। আপনাদের মেয়ে? তা ওখানে তো দেখিনি, আগেরবারও এসে দেখি। অনাদিবাবু বললেন, হ্যাঁ ওখানে যায়নি। আর যেবার আপনি এখানে এসেছিলেন তখনও ছিল ওর মামার বাড়িতে। মাতাজি সুভাকে দেখতেই লাগলেন। সুভার মা বললেন, শরীরটা ওর মোটেও ভালো যাচ্ছে না, দিন দিন যেন রগা হয়ে যাচ্ছে, খাওয়া দাওয়া একরকম বন্ধ, সবসময় কি যেন একটা ভাবি আর মেজাজ। মায়ের কথার মাঝে মাঝেই সুভা বিরক্ত হয়ে যাচ্ছিল। মাতাজি স্নেহে ওর হাতটা চেপে ধরে বললেন, রাতে তোমার বোধ হয় ভালো ঘুম হয় না, তাই না? সুভা এক মুহূর্তের জন্য অবাক হয়ে মাতাজির দিকে তাকিয়ে থাকলো, তারপর জানি না বলে হাতটা ছাড়িয়ে নিয়ে ঘরে ঢুকে পড়ল। সুভার মা খুব বিরক্ত হয়ে বললেন, দেখলেন তো কীরকম অভদ্র, কিন্তু এরকম আগে ছিল না, ওই বছর চারেক থেকে যেন কেমন যেন হয়ে উঠছে। বছর চারেক? এখন তো কলেজে পড়ছে, তাহলে তখন তখন ক্লাস 9-এ পড়তো। ও পড়াশোনায় কিন্তু খুবই ভালো, ধীর শান্ত। বাধা দিয়ে মাতাজি বললেন, তা স্কুলে কি ওর কোনো অশান্তি ছিল? সুভার বাবা বললেন, না না অশান্তি আর কি, পড়াশুনো নিয়েই ও থাকতো। তবে এই পর্যন্ত বলে তিনি সুভার মায়ের দিকে তাকালেন। সুভার মা বললেন, তবে অশান্তি বা তো একটি মেয়ে শিখা, গাজিয়াবাদ থেকে নতুন এখানে এসেছিল, যেমনি রূপ
তেমনি তার দিমাগ। সে সুভাকে একেবারে সহ্য করতে পারতো না। ও পড়াশোনায় ভালো, দেখতে খারাপ নয়, সবাই ওকে ভালোবাসতো। আর শিখা হিংসে জ্বলে পুড়ে মরতো। কি আশ্চর্য! মাতাজি হেসে বললেন, আশ্চর্য হবার কিছু নেই। এক ধরনের মানুষ থাকে যারা স্বভাবেই ঈর্ষাপরায়ণ। তারা কাউকে সুখী হতে দেয় না, নিজেও সুখী হতে পারে না। একটু থেমে বললেন, তা মেয়েটিকে কি আপনি কখনো দেখেছিলেন? হ্যাঁ, একবারই। মেয়েটি খুব বেপরোয়া? হ্যাঁ, খুবই বেপরোয়া। টিচারদের নাকি মানতো না। মাতাজি টেবিলের উপর একটু ঝুঁকে পড়ে বললেন, হাতে ছড়ি জাতীয় কিছু নিয়ে বেড়াতে ভালোবাসতো। পায়ের কাছে টিলা পেলে কুড়িয়ে অকারণে কুকুর ছাগল মারতো। সুবর্মা হেসে বললেন, তা বাবু অত তো বলতে পারবো না, তবে বিরাট একটা কুকুর নিয়ে ঘুরতো। একদিন সুভাকে রাস্তায় একা পেয়ে কুকুরটা লেলিয়ে দিয়েছিল। ভাগ্যি ঠিক সেই সময় মেয়েটার দাদা এখানে এসে পড়েছিল, তাই তো সুভা বেঁচে গিয়েছিল। যাক, একটা বড় রকমের অ্যাক্সিডেন্ট থেকে আপনার মেয়ে বেঁচে গেছে। আচ্ছা, সে কি আপনার মেয়েকে কোনোভাবে টিচ করতো? নিশ্চয়ই। তার টিচ করা জ্বালায় তো সুভাকে স্কুলটা ছাড়তে হয়। কীরকম টিচ করতো বলুন তো? সে আর কত বলবো, দল পাকিয়ে ওর বিরুদ্ধে নানা কথা রটাতো, অঙ্গভঙ্গি করে ভেঙাতো। সিঁড়ি দিয়ে হয়তো নামছে শিখা, ওপর থেকে এসে হঠাৎ ধাক্কা দিয়ে চলে যেত। অমনি কত। সুভা তো সব বলতো না। মাতাজি সব কিছু মন দিয়ে শুনলেন, তারপর বললেন, মেয়েটি এখন কোথায়? নিশ্চয়ই এখানে নেই। সুভার মা বললেন, হ্যাঁ, তা ঠিকই বলেছেন। ওরা এখন আর এখানে থাকে না, স্কুল ছেড়ে দেবার পরই চলে যায়। তা স্কুলটা ছেড়ে দিল কেন? কি আর বলবো, সে কি কাণ্ড। একদিন শিখা টিফিনের সময় আর একটি মেয়ের বই চুপি চুপি নিয়ে সুভার ব্যাগে ঢুকিয়ে রেখে সুভাকে চোর সাজাবার চেষ্টা করে। মেয়ে তো কেঁদে কেটে অস্থির, এই নিয়ে তুলকালাম। একটি মেয়ে বুঝি শিখার কাণ্ড কারখানা দেখে ফেলেছিল, সে সবই ফাঁস করে দেয়। শিখা ছুটে গিয়ে সেই মেয়েটি গলা টিপে ধরে, প্রায় মেরেই ফেলতো। ভাগ্য জোরে বেঁচে যায়। হেডমিসে শিখার গার্জেনের কাছে একটা কড়া ভাষায় চিঠি লিখলেন। ব্যাস, তারপর শিখা স্কুল ছেড়ে দিল। মাতাজি বললেন, কিন্তু তাতেও অশান্তি ঘুচল না, কি বলুন? ওরে বাবা, অশান্তি ঘুচবে কি, আরও যেন বেড়ে গেল। উড়ো চিঠি আসতে লাগলো, পড়াশুনো না ছাড়লে সুভাকে মরতে হবে। কি সাংঘাতিক কথা ভাবুন তো। মাতাজি বললেন, সুভা নিশ্চয়ই স্কুল ছাড়েনি, সে মেয়েই নয়। উড়ো চিঠির কথা পুলিশ জানিয়েছে। হ্যাঁ, কিন্তু ওরা তখন এ তল্লাট থেকে পালিয়েছিল। মাতাজি চুপ করে ভাবতে লাগলেন। সুভার মা বললেন, মেয়ের যে তারপর কি হলো, হাসি নেই, আনন্দ নেই, দিন দিন যেন শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে। মাতাজি হঠাৎ উঠে দাঁড়ালেন, বললেন, আমি একবার আপনার মেয়ের সঙ্গে কথা বলবো। আমি নিজেই যাচ্ছি ওর কাছে, আপনারা বরং এখানেই থাকুন। টেবিলের উপর দু হাতের মধ্যে মুখ গুঁজে বসেছিল সুভা। মাতাজি ঢুকেই বললেন, সুভা, রাত্রিরে বুঝি তোমার ঘুম হয় না? নিশ্চয়ই তুমি ভয় পাও। সুভা বিরক্ত হয়ে মুখ তুলে তাকালো। মাতাজি বলতে লাগলেন, আমি জানি যখনই তুমি এখানে একা থাকো তখনই কিছু একটা দেখতে পাও, ঠিক কি না? সুভা ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল। উত্তর দাও। এবার সুভা নিজের অজান্তেই উঠে দাঁড়ালো, কোনো রকমে বলল, হ্যাঁ, সে দেখতে পাই। কি দেখো, পরিষ্কার করে বলো। সুভা একটু চুপ করে বলল, তেমন কিছু নয়, ঘরে হয়তো একা পড়ছি, বাড়িতে কেউ নেই, মনে হলো কেউ যেন চট করে সরে গেল। কখনো মনে হয় পিছনে কেউ দাঁড়িয়ে আছে। রাতে প্রায় কীরকম একটা শব্দ শুনে আমার ঘুমটা ভেঙে যায়। দেখি ঘরের মধ্যে কে যেন নড়ে বেড়াচ্ছে। আমি ভয়ে কাঠ হয়ে যাই, বুকের মধ্যে যেন কেমন একটা করে। তা তোমার মা বাবাকে কথা বলেছিলে? না। কেন? কেউ তো বিশ্বাসই করবে না, উল্টে ঠাট্টা করবে, নইলে বলবে মানসিক ব্যাধি। আমি সায়েন্সে পড়া মেয়ে, আমি নিজেকে বুঝি, জানি এটা আমার ব্যাধি নয়,
তা কেউ একজন আমাকে মারবার চেষ্টা করছে। মাতাজি শান্ত গলায় বললেন, কেই বা মারবে তোমায়? সুভার মুখটা হঠাৎ বিবর্ণ হয়ে গেল। বলল, তা আমি জানি না, তবে যে আমাকে রোজ ভয় দেখাচ্ছে সেই আমায় মারবে। মাতাজি চুপ করে তার নিজের আংটির মস্ত বড় পাথরটা অকারণে নড়তে লাগলো। তারপর বললেন, আমি শুধু আর একটা কথা জিজ্ঞেস করব, তুমি কি এর মধ্যে কোনোদিন তোমার স্কুলে সেই মেয়েটিকে, শিখা, যার নাম, স্বপ্নে কিংবা কোনো অন্যভাবে দেখেছো? সুভা অবাক হয়ে পড়ল। তার কি করে দেখব, ও তো আর পাড়ায় নেই, কোথায় আছে তাও জানি না। মাতাজি একটু গম্ভীর হয়ে বললেন, তাও হয়তো শীঘ্রই জানতে পারবে। তবে আমার একটা কথা, কিছুতেই ভয় পেও না। মনে রেখো, দুষ্টু আত্মা ভয় দেখাতে পারে, সজীব মানুষের কোনো ক্ষতি করতেও পারে না, যতদিন না মানুষ নার্ভাস হয়ে পড়ে। সুভার গলা কেঁপে কেঁপে উঠল। শিখা কি তবে? ও নিয়ে তোমায় ভাবতে হবে না, আমি আজ যাচ্ছি, পরে আবার দেখা হবে বলে সুভার মাথায় হাত রাখলেন। সঙ্গে সঙ্গে সুভার শরীরটা কেমন যেন করে উঠল, যেন ইলেকট্রিকের শক খেল। এই ছিল আজকের গল্পের প্রথম পার্ট। দ্বিতীয় পার্ট শুনতে হলে তোমরা চলে এসো কাল রাত্রি 9টার সময় তোমাদের চ্যানেল বিটি রেডিও স্টেশন 0.0। আমরা প্রতিদিন আসি রাত্রি 9টার সময় নিত্য নতুন গল্প নিয়ে। আবার দেখা হচ্ছে কাল রাত্রি 9টার সময়। ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো।